আপনারা দেখছেন বাংলা নিউজ চ্যানেল। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 20 মিনিট মুখোমুখি মোদি মমতা, সমস্যা মেটানোর আশ্বাস প্রধানমন্ত্রীর। কার্যত বিরতিশূন্য লোকসভায় পাশ ন্যায় সংহিতা বিল। রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কা, মুর্শিদাবাদে মৃত্যু 3 নাবালকের। প্রাথমিক নিয়োগে নয়ামর, বিচারপতি সিনহার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে এসএসকেএম, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর, রবিবার অতিরিক্ত মেট্রো পরিষেবার ঘোষণা। নিরাপত্তায় ফাঁক থাকবে না কোনো, গঙ্গাসাগর নিয়ে পর্যালোচনা বৈঠক মমতার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হঠাৎ এলএসএসটি চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কান্নাকাটি। স্যার, অন্তত একটা ব্যবস্থা করে দিন। আসছি বিস্তারিত খবরে। নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 20 মিনিটের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের যাবতীয় দাবি দাওয়া তুলে ধরেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানালেন, বিষয়টি গুরুতর সহকারে দেখার আশ্বাস দিয়েছেন মোদী। সমস্যা মেটাতে পদক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 10 জন তৃণমূল সাংসদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ঠিক কী আলোচনা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 100 দিনের কাজে রাজ্যকে একটি পয়সাও দেয়নি কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ উন্নয়ন ও স্বাস্থ্য খাতের অর্থও এখনও মেলেনি। যা তথ্য চাওয়া হয়েছিল সব দেওয়া হয়েছে, তার সব ব্যাখ্যাও দেওয়াও সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। গরিবের টাকা আটকে রাখা উচিত নয়। সব শোনার পর প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কি? মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সমস্ত বিষয় মন দিয়ে শুনেছেন, সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। তিনি জানান, এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে যৌথ বৈঠক হবে। সেই বৈঠকে দুপক্ষের তথ্য আদান প্রদান হবে, অর্থাৎ সমাধান সূত্র বের করার পথেই হেঁটেছেন প্রধানমন্ত্রী। সে কথায় স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্রের থেকে 1,16,000 কোটি টাকা পায় রাজ্য। আসছি পরবর্তী খবরে। পাশ হয়ে গেল ন্যায় সংহিতা বিল। বুধবার কার্যত বিরোধীশূন্য লোকসভায় মোট 3টি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘণ্টাখানেকের মধ্যে পাশ হয়ে যায় বিলগুলো। উল্লেখ্য, এর আগেও একবার লোকসভায় পেশ হয়েছিল 3টি বিল। সেখানে বেশ কয়েকটি সংশোধনের সুপারিশ করা হয়। তারপর এদিন বিল পেশ করা হয়েছিল। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই মোট 97 জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়েছেন। বুধবারও দুপুরের দিকে সাসপেন্ড হয়ে যান 2 সাংসদ। তারপরেই কার্যত ফাঁকা সংসদে ন্যায় সংহিতা বিল নিয়ে আলোচনা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় সংবিধানকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে এই 3টে বিল। আমজনতার উন্নয়নের সঙ্গে ভারতীয়কেও গুরুত্ব দেওয়া হয়েছে এই নতুন বিলগুলোতে। উল্লেখ্য, চলতি বছরেই সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পেশ করেছিলেন অমিত শাহ। তারপরেই বিলগুলোকে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কমিটির বৈঠকে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে উঠেছিল সেই সময়ে। কেন্দ্রীয় সরকার বিলগুলো নিয়ে তাড়াহুড়ো করছে। উপযুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়নি বলেই সরব হয়েছিলেন কমিটিতে থাকা ইন্ডিয়া জোটের সাংসদরা। বিলগুলো নিয়ে ডিসেন্ট নোট বা আপত্তিপত্রও জমা দিয়েছিলেন তারা। অবশেষে কার্যত বিরোধীশূন্য সংসদে পাশ হলো 3টি বিল। আসছি পরবর্তী খবরে। রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 3 নাবালকের। মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের উপর আহিরন সেতুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম আরও 2 যুবক। অবস্থায় তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল আমাউল শেখ, রিয়াজ শেখ, শামিউল শেখ। মৃতদের বাড়ি সুতি থানার ইংলিশ সাহাপাড়া। বুধবার বিকাল 3:30টা নাগাদ আহিরন সেতুর উপর দাঁড়িয়ে কয়েকজন রিল তৈরি করছিল। সেই সময়ে জঙ্গিপুর থেকে ফারাক্কাগামী একটি ট্রেন চলে আসে। ট্রেনটি দ্রুত গতিতে সেতুর উপর চলে আসায় রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা নাবালকেরা সরে যাওয়ার সময় পায়নি। ঘটনাস্থলে মৃত্যু হয় আমাউল শেখ, রিয়াজ শেখ ও শামিউল শেখের। গুরুতর জখম হন রোহিত শেখ ও আকাশ শেখ নামে আরও 2 কিশোর। আহত ও মৃত কিশোরেরা প্রত্যেকেই একে অপরের বন্ধু। তারা ঔরঙ্গাবাদের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের ছাত্র।
জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানান, ঘটনাটি রেল পুলিশের এলাকাতে হয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হয়েছে ও 2 জন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, রেল কর্তৃপক্ষ সম্প্রতি সেতু সংস্কার করে তারপর থেকে নিয়মিত কয়েকজন যুবক যুবতী আহিরন রেল সেতুর উপর দাঁড়িয়ে রিল তৈরি করছে। রেলের তরফে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়াই অঘটন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। অভিভাবকদেরও এ বিষয়ে সতর্ক থাকা উচিত, কারণ রিল আর রিয়েল লাইফ এক নয়। রেল পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। আসছি পরবর্তী খবরে। প্রাথমিক নিয়োগে 2016 সালের মেধা তালিকা সিঙ্গল বেঞ্চের সামনে পেশ করার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। আগামী 4 সপ্তাহ বহাল থাকবে স্থগিতাদেশ। গত 12 ডিসেম্বর 2014 সালের টেটের প্রেক্ষিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা আদালতের সামনে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 2 চাকরি প্রাপক। সেই মামলাতেই এই নির্দেশ। পাশাপাশি মূল মামলাকারী রমেশ মালিক এবং সৌমেন নন্দীকে সিবিআই-এর রিপোর্ট তলব করেছে ডিভিশন বেঞ্চ। রমেশ মালিক এবং সৌমেন নন্দী আদেও টেটে পাশ করেছেন কিনা তা নিয়ে রিপোর্ট দেবে সিবিআই। টেট উত্তীর্ণ না হলে কি মামলা করার অধিকার তৈরি হয়? প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। আগামী 4 জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। ওই দিনেই মামলার শুনানি। আসছি পরবর্তী খবরে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নতুন কিছু নয়। রোগীর পরিবারের বহু লোকজনই এমন নানা অভিযোগ করেন, কিন্তু এবার SSKM হাসপাতালের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। তার জল গড়ালো কলকাতা হাইকোর্টে। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে SSKM। এই অভিযোগে হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার মামলা দায়ের করেন। তার দাবি, বৃহত্তর স্বার্থে এই মামলা করেছেন। মামলাকারীর দাবি, সাধারণ মানুষ বেড পাচ্ছেন না, আশঙ্কাজনক রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না, অথচ চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব না দিয়ে SSKM হাসপাতালে সকলের সমান চিকিৎসার দাবি জানানো মামলাকারী। বর্তমানে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয়া মল্লিক এবং নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তাদের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনারও দাবি জানিয়েছেন মামলাকারী। ওই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালকে দিয়ে যাচাইয়ের দাবি জানানো হয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। আসছি পরবর্তী খবরে। 24 ডিসেম্বর প্রাথমিকের টেট হতে চলেছে রাজ্য জুড়ে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই দিনই রয়েছে রক্ষকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। পরীক্ষার্থীদের অনেকেরই চিন্তার বিষয় ছিল কিভাবে পরীক্ষা হলে পৌঁছাবেন তারা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন শহরে আসছেন না বলেই খবর, তবুও দিনটি রবিবার হওয়ায় পর্যাপ্ত যানবাহন পাওয়ার বিষয় পরীক্ষার্থীদের একটা আশঙ্কায় ছিল। কলকাতা মেট্রোর তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, প্রাথমিকের টেট পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন বিশেষ মেট্রো সার্ভিসের ব্যবস্থা থাকবে। অন্য রবিবারের মতো দেরিতে মেট্রো পরিষেবা নয়, বরং সকাল থেকেই মেট্রো পরিষেবা পাবেন পরীক্ষার্থীরা। সকাল 9টার জায়গায় সকাল 6:30 দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। একই সময় দমদম থেকে একটি মেট্রো ছেড়ে আসবে কবি সুভাষের উদ্দেশ্যে। 6:55 দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। সকাল 7টায় দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষের উদ্দেশ্যে। তবে বর্ষিত পরিষেবা কেবলমাত্র ব্লু লাইন অর্থাৎ নর্থ সাউথ মেট্রোতে পাওয়া যাবে। অন্য রবিবার যেখানে 130টি সার্ভিস মেট্রোর তরফে চালানো হয়, সেখানে ওই দিন ব্লু লাইনে চলবে মোট 234টি সার্ভিস। যদিও দিনের বেলায় পরীক্ষা থাকার কারণে রাতের বেলায় অন্য রবিবারের মতোই শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। ফলত পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় অন্য যাতায়াতের মাধ্যমে কম থাকা কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাগমের কারণে চিন্তায় পড়তে হবে না পরীক্ষার্থীদের। আসছি পরবর্তী খবরে। গঙ্গাসাগর মেলা নিয়ে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 27 ডিসেম্বর নবান্ন সভাঘরে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সব দপ্তরের সচিবদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে গঙ্গাসাগর মেলা। তা নিয়েই 27 তারিখ
দুপুর 12টা থেকে পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। 2024-এর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হতে পারে বলে অনুমান করছে প্রশাসন। পরিসংখ্যান বলছে 2023-এর দুর্গাপুজো থেকে কালীপুজো সবেতেই মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল সাগরে। শুধু এই রাজ্য নয়, ভারতের বিভিন্ন প্রদেশের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলিতেও ভিড় হয়েছিল সাগরে। আগামী 8 থেকে 15 জানুয়ারি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। মেলায় ভিড় নিয়ন্ত্রণ, দুর্ঘটনা মোকাবিলায় ও নজরদারিতে সাগর দ্বীপের সব পরিবহনে জিএস ট্র্যাকার লাগানো হবে। আসছি পরবর্তী খবরে। বুধবার সন্ধেবেলা হঠাৎই স্থলস্থূল কাণ্ড। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সল্টলেকের বাড়ির বাইরে এসএসসি এলএসএসটি 2016 চাকরি প্রার্থীরা বিচারপতির বাড়ির ভিতরে ঢুকতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। তারপরেই রাস্তায় বসে পড়ে কান্নাকাটি শুরু করে দেন চাকরি প্রার্থীদের একাংশ। অবশেষে বিচারপতি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েই দীর্ঘক্ষণ কথা বলেন তাদের সঙ্গে, দেন পরামর্শ। চাকরি প্রার্থীদের দাবি, তারা 2022 সালের নভেম্বর মাসে সুপারিশপত্র পেয়েছেন, কিন্তু সুপার নিউমেরারি পোস্ট ঘিরে আইনি জটিলতা থাকায় চাকরিতে যোগ দিতে পারছে না। এদিকে বয়সও বেড়ে যাচ্ছে। এদিন বিচারপতিকে এক চাকরি প্রার্থী বলে ওঠেন, স্যার আপনি আমাদের আইডল, আমরা কোনো উপায় না দেখে আপনার কাছে এসেছি, আপনি অনেক সাহায্য করেছেন, আমাদের একটা ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। চাকরি প্রার্থীদের কথা মন দিয়ে শোনেন বিচারপতি, সব প্রশ্নের ধীরে ধীরে উত্তরও দেন পরামর্শ, জানান আমি আপনাদের প্রতি সহানুভূতিশীল। যদি অর্থের সমস্যা থাকেন, হাইকোর্টে লিগ্যাল এইড রয়েছে, সেখানে আবেদন করুন, আইনজীবী চান, তিনি আপনাদের মামলার বিষয়ে সাহায্য করতে পারেন। আমি চাকরি দেওয়ার কেউ নয়, চাকরি দেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি জানান, এই বিষয়ে সাহায্য করা তার কর্মক্ষেত্রের পরিসরের বাইরে, একমাত্র উপযুক্ত আইনজীবী তাদের পথ দেখাতে পারেন। তিনি জানান, তিনি চান যার যার যোগ্য তারা চাকরি পান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি বলেন, যারা এতদিন ধরে রাস্তায় বসে আছেন তারা আদালতে যাচ্ছেন না কেন? ওখানে না বসে থেকে আদালতে চলে আসুন না। হাজার দিন ধরে রাস্তায় বসে থেকে কি হবে? বিচারপতি প্রশ্ন তুলেছেন, রাস্তায় বসে যারা আন্দোলন করছেন তাদের কি আদৌ প্যানেলে বা ওয়েটিংয়ের লিস্টে নাম আছে? তাহলে তারা আদালতে যাচ্ছেন না কেন? তিনি আরও বলেন, আদালত শত শত মামলা হয়, বহু মানুষ বিচার পান, অনেকেই চাকরি পেয়েছেন। আরেকজন চাকরি প্রার্থী বলেন, স্যার আমরা এই আন্দোলন করার জন্য প্রেসিডেন্সি জেলে থেকেছি, জেলে থাকাকে অসম্মানজনক ভাববে না। চাকরি প্রার্থীদের লড়াই থামানোর জন্য বিষয়ে পরামর্শ বিচারপতি শেষে বলেন, ভালো থাকবেন।